মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। এখন বাজে বেলা 11:30, 12:15 প্রায়। হ্যাঁ, 12টা বাজেনি, যাই হোক। প্রচণ্ড গরম আজকে, দেখছেন ঘেমে চুপচুপে। রান্নাঘরে চলে এসেছি সব কাজ সেরে ওই দিককার। আজকে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো আমার মায়ের হাতের বানানো লাউ পাতায় মুড়োনো পুর ভরা চিংড়ি মাছের পকোড়া। এত টেস্টি খেতে বলার কথা না। একবার খেয়ে ফিদা হয়ে গেছি। মা করেছিল চাল কুমড়ো পাতায়, তা চাল কুমড়ো পাতা আমার কাছে অ্যাভেলেবেল নেই, লাউ পাতা আছে, আমি লাউ পাতাতে করবো। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন, ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু সেদ্ধ করে নামিয়ে নিলাম, জাস্ট 2টো সিটি দিয়ে। আচ্ছা, এখানে চিংড়ি অল্প কটা ভেজে রেখেছি। আর করেছি চিংড়ি মাছের ঝোল, এই যে ডাটা দিয়ে একটু আলু কুমড়ো দিয়ে। আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই। সেটা করেছি ঢেঁড়ির শাক ভাজা অল্প করে, বুবু তো রাতে খেলে খেতেও পারে, না খেলে নেই। বাঁধাকপি ঘন্ট, এই যে এই হয়ে গেল এটা, এই রেডি করেছি। কড়াইতে তেল বসে গেছে। আর এই দেখুন লাউ পাতা, কি বড় বড় লাউ পাতাগুলো। এই পাতাটা একটু ফাটাফুটি আছে, গেট আপ দেওয়া যাবে। এই দেখুন পাতাগুলো কি বড় বড়। কালকে করেছিলাম লাউ ডগার, কালকে না পরশু দিন করেছিলাম লাউ ডগার তরকারি। পাতাগুলো এত সুন্দর, তখন তো আরও তরতাজা। এই যে ধুয়ে দিলে একদম তরতাজা হয়ে যাবে। পাতাগুলো ভীষণ সুন্দর, যার জন্য ফেলিনেই রেখে দিয়েছি। ব্যাস, চিংড়ি পেয়ে গেছি আজকে, ওই দিয়ে এটা এখন টোটালটা বানাবো না, এটা রেডি করে নিয়ে আগে টোটালটা দেখাবো, তারপরে ভাজবো রাতে। ভেজে ভেজে গরম গরম পাতে দেবো। এই দেখুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি, তাই লবণটা আবার দেবো অল্প লাস্টের দিকে। এই যে ভাজা ভাজা হয়েছে। এটা খুব বেশি তেলে করবো না, শুকনো শুকনো করে করতে হবে। এখানে আদা আর লঙ্কা পেস্ট আছে। এই আইটেমটা একটু ঝাল ঝাল হবে, ভেতরের পুরটা দিয়ে এটা কিন্তু একটু ঝাল ঝাল করে নিতে হবে। আউটার লেয়ারটা খুব বেশি ইসে করবো না। আর এখন দেবো ভেজে রাখা চিংড়িগুলো, সাথে দিয়ে দেবো একটু জল। এটা চাইলে আপনারা একটু মিষ্টিও দিতে পারেন, বাট আমি এর মধ্যে দেবো না। আমি আউটার লেয়ারটা যেটা দিব বেসনের, সেটার মধ্যে দিয়ে দেবো একটু নুন মিষ্টি। এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটাকে একটু আধ গলা গলা করে আলুগুলোকে একটু ঘেটা ঘেটা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম এইভাবে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। শুকনো ঝাল নুন সব টেস্ট করে দেখেছি, দারুণ। এর মধ্যে কিন্তু চিনি দেবো না। এখন যদি আপনারা যদি কেউ ভালোবাসেন দিতে পারেন, আমি দেবো না। আমি যেটা আউটার লেয়ারটা তৈরি করব বেসনের, সেটার মধ্যে দেবো, যাতে ভেতরে ঝাল টকটা থাকে, টক তো না সরি ঝাল ঝাল থাকে, বাইরেরটা মিষ্টি। তো এইটা রেডি করে এখন তুলে রাখবো। উঠে গেছে এক হাঁড়ি ভাত। যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আরেকটা জিনিস দেখিয়ে দিই। ততক্ষণে এই যে অল্প ভাত আছে, এটাও মিক্স দিয়ে দেবো। এই যে পুরটা এরকম হয়েছে, দারুণ ঝাল ঝাল টেস্টি টেস্টি এটা রেডি করেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে পাতাগুলো ধুয়ে ফ্রেশ করে দেখুন কি সুন্দর রেখে দিয়েছি। এটা শুকনো হয়ে যাক, জলটা ঝেড়ে যাক, ভালো মতন প্লাস্টিক র্যাপ করে বা একটা এয়ারটাইট একটা ইসেতে বলে রেখে দিব ফ্রিজে। হ্যাঁ, আর যদি এখনই সময় পাই তাহলে এটাকে পুরটা দিয়ে সুতো দিয়ে বেঁধে সুন্দর করে রেডি করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো স্টোর করে। রাতে তাহলে ব্যাটারটা বানিয়েই ভেজে দিতে পারবো, বেশিক্ষণ সময় লাগবে না। জানেন তো রাতের বেলায় আমার রান্নাঘরে ঢুকতে একটুকু ভালো লাগে না। আর এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। বলুন তো, এখন বাজে প্রায় 12:30। তো এই নিয়েছি 4টে বিস্কিট দিয়ে চা। দেখলাম এখন কি খাবো কি বানাবো। সকালবেলা মেয়ের জন্য ওয়াই বানিয়ে টিফিনে দিয়েছি, বউকে দিয়েছি। তো চলুন ঝটপট করে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন এই গরম গরম চা বানিয়ে এই খেয়ে নিচ্ছি। কে কে আমার মতো এত লেট ব্রেকফাস্ট করেন অবশ্যই শেয়ার করবেন, জানাবেন। কারণ আমি রেগুলার এরকম করি না, মাঝে সাঝে অবশ্যই যখন দেখি খিদে সহ্য, কারণ আমি খিদে সহ্য করতে পারি না। যখন দেখি আর পারছি না, কিছু না কিছু খেতে হবে, তখন এই অপশান চা। আর শীত যখন আমের দিনটা ছিল, কি হতো, ঘরে সবসময় আম থাকতো, চট জলদি আম মুড়ি মেখে দুধ দিয়ে খেয়ে নিতাম। কিন্তু এখন তো সেটা নেই।
হ্যাঁ, কলা, বাজারে যেগুলো কলা দেখছি না, আমি জাহাজি কলা খেতে পাই না, যে সবুজ সবুজ একদম ভালোবাসি না। তো সুতরাং মালভোগ কলা পছন্দসই হলে কিনে নিয়ে আসি, কিন্তু বাজারে এখন একদম মালভোগ কলা নেই। কী করবো বলুন, ওই কলা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর বাজারে যেগুলো সবুজ সবুজ আম, লাস্ট আমি কিনে 2 কেজি আম ফেলে দিতে হয়েছে, বিচ্ছিরি, ভিতরটা টক টক দল কুচড়ে কেমন। তো এখন আমার কাছে চা ছাড়া অপশন নেই, এখন আর কিছু খাবো না। ভেবেছিলাম একটু ভাত খেয়ে নেবো, তারপরে ভাবলাম না, তাহলে দুপুরে লাঞ্চটা বেকার যাবে, এত কিছু রান্নাবান্না। তাই চলুন এখন চাটা খেয়ে ভাতটা নামিয়ে নেব, তারপরে কিছু বাসন আছে ওগুলো মেজে নেব। এই দেখুন, পুর দিয়েছি এর মধ্যে, পাতাটাকে এইভাবে ছড়িয়ে নিয়েছি, একটা পাতা আর একটা পাতা দিয়ে ছড়িয়ে, এবার যাতে এই জয়েন্টগুলোতে সুন্দর করে এইভাবে পুর আপনার হিসাবে আপনি ভরবেন যতটা চান। এইটুকুনি পুর আছে, আমি 3টে বড় বড় করে বানাবো, বানিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। যে দেখুন, পাতাতে এই আঁশগুলো হয় না, এগুলো ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিলে ভালো হয়। তারপর এই যে কি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, এইভাবে ধরে ব্যাটারে চুবোতে গেলে যদি এইটা বেরিয়ে যায়, আপনারা এটাতে টুথপিক ব্যবহার করতে পারেন, কিংবা এটা সুতো দিয়ে বেঁধেও করতে পারেন। তো সুতো দিয়ে বেঁধে নিতে গেলে তাহলে তো হ্যাঁ, মুখে খাওয়ার সময় এটা যেহেতু পকোড়া হবে, খাওয়ার সময় সুতোগুলো পড়বে, তার জন্য বেস্ট হবে অপশন টুথপিক। তা আমি টুথপিকটা ব্যবহার করে তারপর ব্যাটারি এই অবস্থায় আমি ফ্রিজে স্টোর করে দেবো, রেখে দেবো। এখন দেখুন, স্কুল থেকে আসছে, আজকে জেদ ধরলো, মা আমাকে একটু খাইয়ে দাও না। তাই এই যে এখন খাওয়াতে বসেছি, একটু শাক দিয়ে মেখে রেখে শাক দিয়ে খাইয়ে দিলাম, এখন চিংড়ি মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি। চলুন ঝটপট করে খাইয়ে নিই, তবে গিয়ে একটু রেস্ট করতে পারবো, ঘুমোবো। ও না আসা অবধি আমি ঘুমোই না, ও এসে ঘরে খেতে বসে, তারপরে আমি নিশ্চিন্ত একটু শুতে পারি। ঘুম আসুক না আসুক, শুতে তো হবে। চলুন চট জলদি ওকে, আর অল্পই আছে, খাইয়ে দিই। এভরিওয়ান, চলে এলাম চা আর বিস্কিট নিয়ে। ওইদিকে জিয়া আর স্যার এসছে, অর্চনা আর জিয়া পড়ছে, ওখানেও চা দিয়ে এলাম। তারপর আমি বাসন কোসন মেজে তার আগেই সন্ধে দিয়ে নিচ্ছি, তারপর এই ঘরে চা নিয়ে চলে এলাম। যা গরম, বাইরের ঘরে বসা যাচ্ছে না। রোজই বিকেলে ভাবি যে ছাদে যাব, একটু হাঁটাহাঁটি করবো, এই গরমের কথা ভেবেও গড় তাও যায় না। তো এই ঘরে বসে একটু চাটা খাই, দেখি পরে ভালো লাগবে ছাদে যাব। কে কে আমার মতো এই গরম গরম সন্ধেবেলায় এই গরম গরম চা খেতে ভালোবাসেন? জানি খুবই গরম পড়েছে, সত্যিই স্বাভাবিক, কিন্তু সেখানে সেই অবস্থাতেও সহ্য করে গরম গরম চা এখনও কে কে খাচ্ছেন আমাকে অবশ্যই একবার জানাবেন, কারণ আমি তো সেই ব্যক্তির মধ্যে পড়ি, সেই ক্যাটাগরিতে পড়ি, যেই গরমেও একটু তো চা লাগবেই বস। আমাদের প্রধাননগরে যতগুলো চায়ের ফ্যান্সি শপ খুলেছে, মানে মতলব কুল্হারওয়ালি চায়, কেটল কি, তারপরে চায় বক্স, আরও আছে সো মেনি, তো খুলেছে। সন্ধেবেলায় যদি ওখানে যাওয়া যায়, মানে আপ টু 9টা 9:30, যদি এই গরমেও ভিড় দেখেন, তো সন্ধেবেলা সব থেকে বেশি ভিড় উপচে পড়ে, কারণ চা প্রেমীরা তো যেখানে চা পাবে সেখানে যাবেই, তাই না? আর তার পাশেই খুলেছে লাস্সি ঘর, ওটা বহুদিন ধরেই। আবার কিছু যারা ঠান্ডা ভালোবাসে গরমের মধ্যে, তাদের ভিড় উপচে পড়ে ওই লাস্সি ঘরের দিকে। তো এখানেই 2 ক্যাটাগরির লোক ভাগ হয়ে গেল। তো আমি তো এখনও ওইটার মধ্যেই আছি। আর এমন অবস্থা যে মানে ঠান্ডা আমি খেতে পারি না। ঠান্ডা খেতে পারি না বলতে, আমার যেহেতু অ্যালার্জেটিক কাশির দোষ আছে, অ্যালার্জি প্রবলেম আছে, এটা আগে ছিল না, এটা হঠাৎ যারা দিয়েছে, যার জন্য একটু যদি ঠান্ডা খাই, একটু ধুলো নোংরার মধ্যে যাই, তাহলে আমার সেই হাঁচিটা কম হবে। ওই যে কাশি শুরু হবে, তাও আবার শুকনো, মনে হয় যেন গলাটা শুকিয়ে এলো, মনে হচ্ছে কন্টিনিউ কেসে যাচ্ছি। তা আমি ডক্টরকেও বলেছি এটা আমার অ্যালার্জির প্রবলেম, তো ওই জন্য ওষুধও খেয়েছি। আর ওই যে একটা মন্টিয়ারেলসি দেয়, ওটা খেলে তো কী ঘুম হয় বাপরে বাপ। মাঝখানে তো এমন শিকায়ত হয়েছিল বুবু আর জিয়ার, যে মা শোয়া মাত্রই নাক ডাকতে শুরু করে। তারপরে আমি ভাবলাম এ কি, রোজ আমি নাক ডাকি, এত নাক ডাকি। মাঝখানে তো কন্টিনিউ এটা ট্রিটমেন্ট করেছিলাম, আমার বোনও বলেছিল, সেই ওষুধ খেয়েছিলাম। তারপরে এত এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে, আমার নাক ডাকার অত্যাচার, এরা দুজন সারা রাত ঘুমোতে পারেনি। মানে রীতিমতো আমি এদের রাগ দেখে পাশের ঘরে শুয়েছিলাম, আরেক বেডরুমে গিয়ে। তার ভয়ে কান ধরেছি, আমি আর ওই ওষুধ জন্মে খাবো না। তা অসুখ তো অসুখই, সেটা তো সহজে ছাড়ে না, কিন্তু এই গরমে, চরম গরমে না পেরে
কখনো কখনো মিক্স ঠান্ডা গরম করে একটু জল খেয়েছি, তারপরে কখনো মাঝখানে আইসক্রিমও খেয়েছি, হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করছিলো খেয়েছি, ব্যাস আর কই যাব। এমনি অ্যালার্জেটিক প্রবলেম, তারপরে আবার ঠান্ডা খেয়েছি, যেটা আমি খাই না, জিয়া হওয়ার পর থেকে ছেড়েই দিয়েছি অলমোস্ট, মানে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, ওই খাওয়ার পরে কাশি যেন আরও জ্বালা দিয়ে উঠেছে। সারাদিন অতটা হবে না, হয়তো কারোর সাথে কথা বলছি হঠাৎ কাশি উঠলো, ঘুমোতে যাচ্ছি ওই সময় কম্পালসারি, যেই চোখটা লাগবে অমনি শুরু হবে। খুবই নিজেও বিরক্ত। তারপরে আবার ওষুধ খেয়েছি, তারপরে এই বিরক্ত হয়ে লাস্ট টাইম বুবুকে জিজ্ঞেস করেছি, আজ এত বছর হলো বিয়ে হয়েছে, আমি কি সবসময় নাক ডাকতাম? ঘুমিয়ে পড়ার পরে মানুষ সেটা জানে না, মানুষের রিয়াকশানটা কী হয়, যে পাশে থাকে সে জানে। আমি বললাম আমাদের প্রায় 18 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, 19 বছর চলছে, তা আমি কি এত নাক ডাকতাম প্রথম থেকেই? মানে এত বছর ধরে বিয়ে করে তোমার সাথেই আছি, কারোর সঙ্গে তো যাইনি, তোমার সাথেই সংসার করছি, রাতে তোমার পাশেই শুচ্ছি, তাই এইরকমই যদি আমি নাক ডাকতাম, তুমি কি এরকমভাবে ঘুমোতে পারতে? তোমাদের রিয়াকশানটা তো এখন ভীষণ স্ট্রং। তা এরকমই করতাম। জিয়াকেও বললাম, তুইও তো এত বছর হলো জন্ম হয়েছিস, বড় হয়েছিস, তা তোরও কি মনে হয় যে মা এত এরকম নাক ডাকতো? বলে না মা। বলছি এদানি কী হলো? বলে কি জানি না, এখন তো তুমি প্রচণ্ড নাক ডাকো, আমাদের জিনা হারাম হয়ে গেছে। আমি বলি এ বাবা। তারপরে বুঝলাম ওই ঘুমের ওইটার জন্য, যে মেডিসিনটা খাচ্ছি সেটা খেলে, মানে পড়ার সাথে সাথে আমি আর নেই, নাক ডেকে বলে এমন ঘুম। তো যাই হোক, তারপরে তো ওটা বন্ধ করে দিলাম। এইবার কাশি, মাঝখানে কাশি আবার বেড়ে গেছে, বুবু আবার দেখি সেই ওষুধ নিয়ে এসছে, আর ইসে নিয়ে এসছে কাশির কাপ সিরাপ। আমি বললাম তুমি আবার নিয়ে এসছো, পড়ো পড়ো ঘুমাবো, চাটা খেয়ে নেবো, আর একটু পরেই ওষুধ খাবো 8টার সময়। বুবু বলছে না, একেবারে রাত্রে যখন 12টায় শুতে যাবে তখন তুমি ওষুধ খাবে। আমি হয়েছে, পরের দিন তাহলে একবার 9টায় ঘুম ভাঙবে, আর স্কুলে পাঠানো হবে না। বলে দেখা যাবে, তুমি ঘুমো, তোমার যা ঘুম, তুমি 7 সকালে দিব্যি উঠে যাবে। সত্যিই ঘুম ভেঙে যায়, কী করবো, আমি চাইলেও না, যেদিন ছুটির দিন, মানে পরিস্থিতি এমন দাঁড়ায় আমার, মানে যেদিন ছুটির দিন আমি ভেবে রাখি কালকে একটু কমফোর্টেবলি একটু দেরি করেই উঠবো, তো চাপ নেই, সেই দিন প্রথমে পাবে টয়লেট গেলাম, তারপরে পাবে পটি, এই করে মানে সামহাও ঘুমটা ভেঙে গেছে। তারপরেও না, যে আজকে আমি এসে ঘুমোবই, এসে ঘুমোলাম, মানে যেই ঘুমিয়েও পড়বো হয়তো, সেদিন হয়তো বুবুর ঘুম ভেঙে যাবে, বুবু উঠে যাবে, আর বুবু উঠে গেলে মানে যাতে সবাই ওঠে সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। আচ্ছা, জিয়াও সেম, মা দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, দেখো, সেদিন হয়তো ওর ঘুম ভেঙে যাবে, মানে সিচুয়েশন এমন দাঁড়াবে আলটিমেটলি আমার ঘুমটা হবে না। কিন্তু অনেকবার দেখেছি, ওটা আমার ফুটো কপাল। চাটা আজকে দারুণ হয়েছিল, কিন্তু কিছুদিন যাবৎ চাপাতির একটা ডিফেক্ট ধরা দিয়েছে, সেটা হচ্ছে এইবার যেন কী যেন একটা চা নিয়ে এসছে প্যাকেটটা, বুবু বললো এবার আমরা তো সবসময় কী যে চা খাই ভুলেও গেছি, কী যেন একটা চা খেতাম, টাটা টি প্রিমিয়াম গোল্ড, ওটাই আমি দীর্ঘ বহু বছর ধরেই খেয়ে আসছি। এইবার যেন একটা লাল প্যাকেটে কি ব্রুকবন নাকি কি মনে নেই, যাই হোক একটা নর্মাল টাটা টি, আই ডোন্ট নো, খেয়াল পড়ছে না আমার, ওই চা পাতাটা বউ নিয়ে এলো, বললে এবার একটু অন্য ট্রাই করে দেখি। আর বুবুকে একজন টি গার্ডেনের মালিক গিফট করেছে আর এক চাপাতি, তাদের ওখানকার অরিজিনাল ইসে চা, তার চায়ে বাগানের চা, ও দুটো, সেটা নর্মালি অনেক দিন ধরেই খাচ্ছিলাম, সেটারও একটা খুব সুন্দর স্মেল সেই চাটারও, যেটা চা বাগানের মালিক দিয়েছে। বাট এই যে লাল প্যাকেটের যেই চাপাতিটা, ওটার মধ্যেই ঢেলে দিয়েছি, ঢেলে একটু টস করে নিয়েছি, যে দুটো মিক্স করে খাই, খেয়ে তো দেখতে হবে। ও বাবা, চা যেন কেমন কারবা হয়ে যাচ্ছে, আর কেমন মনে হচ্ছে একটা কষালো কষালো একটা চায়ের কড়া কড়া গন্ধ, কেমন যেন। জিয়া বলছে মা এটা কী চা বানিয়েছো? আমি চা বানানোর দোষ না, চাপাতিটার দোষ, আমি আর কখনো চেঞ্জ করবো না এসব বিচ্ছিরি ধরনের চা পাতা, ওটা কোনো মতন খেয়ে শেষ করি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপরে দেখি। এই হলো কারণ, চাটা আমার দুবেলা শান্তির চাই, এখানে যদি এরকম ফিউশন হয়, নো চান্স, কী আর করা যাবে। যাই হোক, প্রচণ্ড গরম। জিয়ার ওখান থেকে পড়া হলে আবার যাবে আর্টস টিচারের কাছে পড়তে, অ্যাসাইনমেন্টের কিছু বাকি আছে যেগুলো মিস দেখিয়ে দেবে, তাই বলেছে তাড়াতাড়ি চলে আসবে, আমি দেখিয়ে দেবো। কালকেও গিয়েছিল সেখানে, কালকে টিচার্স ডে উপলক্ষে নিজের মিসের সাথে বাইরে গেছিল, কী আর করা যেতে পারে।
তো রাতে আজকে পকোড়াগুলো ভাজবো ভেবেছি, দেখি কতক্ষণে কী করা যায়। ওগুলো তো রাতে গরম গরমই করবো, ব্যাটারটা গুলিয়ে ওটা রেডি করে একদম রেখে দিয়েছি। কোনো টুথপিকও দিইনি, কোনো বাঁধিও নি, কিছুই করিনি। ওটা ওই অবস্থাতে ব্যাটারে ডিপ করে এক পাশ করে ঢেলে দেবো, তাহলেই ভাজা হয়ে যাবে সুন্দর। ওইভাবে সেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। একবারে রাতে মুচমুচে করে বেসন গুলিয়ে তার মধ্যে একটু মা বলেছে চালের গুঁড়ো দিতে, বললো আর ওটার মধ্যে ঝাল কিচ্ছু দিবি না, জাস্ট একটু নুন মিষ্টি দিয়ে ব্যাটারটা গুলাবি, কারণ ভেতরে ভেতরে ঝাল ঝাল থাকবে আর বাইরেটা যেন ক্রিস্পি আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে। ওইভাবে ব্যাটারটা গুলিয়ে জাস্ট ওটার মধ্যে ডিপ করে ছেড়ে দিবি ছাকা দিলে। দেখা যাক কেমন হয়, ফিডব্যাক কেমন পাই, তারপরে আপনাদের অবশ্যই জানাবো। এই যে এটা হচ্ছে এলাচ, মানে যেটা ছোট এলাচ, মাঝারি সাইজটা বেছে বেছে বেশি করে একবারে এনে রেখেছি। আমি এটা ঘরেই গুঁড়ো করে রেখে দিই, আর তার মাঝখানে বড় বড় এলাচও আছে, খুব বেশি দিইনি। তো কয়েকটা ওগুলোও দিয়েছি থেতো করে, আর কিছু গোটা এলাচ রেখে দিয়েছি ঘরে। অনেক সময় অনেক কিছুতে ফোড়নে লাগে, বিরিয়ানি টিরিয়ানি করতে গেলে। আর বাকিগুলো সব এখন এগুলো কড়াইয়ের মধ্যে একটু টেলে নিয়েছি। এইবার মিক্সিতে তাহলে গুঁড়ো করতে মুচমুচে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে এটা স্টোর করে রাখবো পুরো মাসের জন্য। আমার 2-3 মাস চলে যায় অনায়াসে, যতদিন চলে চলে, ওই সব তো হিসাব করি না। এখন এগুলো গুঁড়ো করে নেব, জিয়া চলে যাবে আবার পড়তে। এইভাবে গুঁড়ো করে নিলাম আমি। বাবা ফোন করছে, এই যে এখন এটা ঢেলে নেব। এই হলো আমার এতগুলো, প্রায় আধা ডাব্বারও বেশি প্রায় গুঁড়ো করে রেখে দিলাম। এটা আমার অনেক দিন চলে যাবে। এগুলো তো যত সামান্য দিতে হয়। এটা হলো অরিজিনাল, মানে কি বলবো, গরম মশলা যেটা। কারণ মেন আমরা যেটা পাই এলাচ থেকেই সেন্টটা পাই, যার জন্য শুধু এলাচ যদি গুঁড়ো করে রাখা যায় আর কোনো কিছুতে দেওয়া যায় সেটার সেন্ট অমায়িক হয়। যার জন্য এটা যত সামান্য দিলেই যে কোনো তরিতরকারিতে সেই গন্ধ চলে আসে, খুব সুন্দর একটা ফ্রেগরেন্স। তো এই জন্য মার কাছে শুনেছি, মা বলছে যে অন্য কিছু মিক্সড করবি না, শুধু এলাচ গুঁড়োটা করে রাখবি, বাকি যা দিবি গোটা ফোড়নে দিয়ে দিবি, সেই স্মেল চলে আসবে। তা আমি এটা এই জন্য পুরো মাসে স্টোর করে রেখে দিলাম, কয়েক মাস চলে যাবে আমার। আবার যাবে শেষ হবে আবার গুঁড়ো করব। আর কিছুটা এখানে গোটা রেখেছি, এই যে লং, ইলাইচি, এগুলো সব। যে এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, মানে বেসন যতটা নিয়েছি তার কি বলবো, তার চাইতে একটু কম দিয়েছি। হ্যাঁ, মানে যাতে খাস্তা হয়, মুচমুচে হয়। কালো তিল, চিনির বদলে আমি দিয়েছি হানি অল্প, আর হচ্ছে হ্যাঁ, আর নুন দিয়েছি, ব্যাস। হলুদ টলুদ আর দেবো না, সাদাটে কালারই থাকবে। এইটাকে এখন ভালো মতো মিশিয়ে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এই দেখুন, এটা ভাজা বসিয়ে দিয়েছি, কমিয়ে কমিয়ে সুন্দর করে ভাজবো একদম ক্রিস্পি করে, তারপরে কড়া আছে তুলে নেব। ভাজাগুলো ভেজে নিলাম, এগুলো জাস্ট হালকা করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এইটা একটু ডার্ক কালার হয়ে গেছে। এগুলো আবার খাওয়ার সময় একবারে কুরকুরে ক্রিস্পি করে বাড়িয়ে ভেজে দেবো। এই ভাজাতে ভেতরের পাতাগুলো সুসেদ্ধ হয়ে যায়, ভেতরের স্টাফিংটা তো সেদ্ধ, সব কিছু কড়াই রয়ে গেছে, তো সুতরাং চাপ হয় না। এটার ক্রিস্পিনেস ওফ, আওয়াজ পাচ্ছেন, দারুণ। রেখে দিই, মেয়ে বলে গেছে রেডি করে রাখতে। এই যে চা গরম বসিয়ে দিয়েছি, বুবু চলে এসছে, এখন দেবো চা। দেখুন এটাতে লাগবে না মা সস, এই যে কিচ্ছু লাগবে না। এই যে পকোড়াটা ক্রিস্পি করে নিয়ে এসি, ঘরে এসে বসে খাচ্ছি। বুবুকে তো চা দিয়েছি সাথে, আমিও একটু চা নিয়ে বসলাম। তো চলুন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এই পকোড়া খেয়ে আর খাবার দাবার গরম করে সদ্য এলাম, খাবো পরে। এটা খেলেই মোটামুটি সবার আজকে পেট ভরে যাবে। কাল জানাবো পকোড়ার ফিডব্যাক কেমন হয়েছে, বাকি জিয়া ফিডব্যাক দেবে কেমন হয়েছে, তাই না মা? খেয়ে দেখো। তো চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই বাই। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।